ফিল্ম বিষয়টাই আসলে খুব রিস্কি বিষয়, কাইন্ড অফ গ্যাম্বলিং। হ্যাঁ, এবং এই গ্যাম্বলিংটা করে কিন্তু প্রযোজক, কারণ উনি তো টাকাটা লগ্নি করেন। দর্শকের পছন্দের জায়গাটা সবার আগে মাথায় রাখতে হবে, কারণ দর্শকই হচ্ছে মাই বাপ। একজন উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে মানুষ যেহেতু বেশি চেনে, বেশি ভালোবাসে, তো ওটার প্রতি একটু দুর্বলতা একটু বেশি। সিনেমা পাবে, সিনেমার কাজ প্রায় একটা যেটা চলছে ওটা প্রায় শেষের পথে। তো এই বছরটা একটু অস্থির বছর, সব কিছুতেই অস্থিরতা বিরাজ করছে। তো সিনেমা তো আসলে কীরকম একটা ব্যাপার যে ঠান্ডা মাথায় আরাম করে দেখার বিষয়। তো এই বছরে আরামটা একটু মানুষের কম আছে, তো সব থিতু হোক, ঠান্ডা হোক। আশা করছি এই বছর পুরো ছবির কাছে শেষ করব, যাতে নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এ আমার এই ছবিটা যাতে আমি সুন্দর সময় মুক্তি দিতে পারি। কাস্টিং হচ্ছে রোশন, বুবলি, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, কাবিলা, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, রেবেকা সহ আরও অনেকে আর কি। আমি অনেক বড় কাস্টিং আর কি, অনেক রকমের আর্টিস্ট আছে, অনেক রকমের মাল্টি লেয়ার কাস্ট আর কি। ফিল্ম বিষয়টাই আসলে খুব রিস্কি বিষয়, কাইন্ড অফ গ্যাম্বলিং। হ্যাঁ, এবং এই গ্যাম্বলিংটা করে কিন্তু প্রযোজক, কারণ উনি তো টাকাটা লগ্নি করেন। হ্যাঁ, প্রযোজক কার উপর গ্যাম্বলিং করেন? পরিচালকের উপর আস্থা রেখে। এখন তার মানে কি পুরো দায়িত্বটা পরে হচ্ছে আমাদের মতন যারা আমরা পরিচালক তাদের উপর। তো সেই জায়গার থেকে ডেফিনেটলি তো খুবই একটা রিস্কি বিষয়। বাট হয় কি, যদি তোমার গল্প স্ট্রং থাকে বা যদি বাজার কাটতি গল্প থাকে, হ্যাঁ, কমার্শিয়াল ফিল্মের সাকসেসের জায়গাটার সবচেয়ে বড় জায়গা কিন্তু তোমাকে বুঝতে হবে দর্শকদের নার্ভটা। দর্শক কী চায় ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অত ইম্পর্টেন্ট না। তার থেকে বেশি কথা হচ্ছে যে আমি যদি দর্শককে যে জিনিসটা দেব, ওটা দর্শক পছন্দ করবে কি করবে না। হয়তো এমন একটা জিনিস যেটা দর্শক হয়তো চাইনি, আমি দিয়েছি, কিন্তু দর্শক ওটা পছন্দ করেছে। তার মানে দর্শকের পছন্দের জায়গাটা সবার আগে মাথায় রাখতে হবে, কারণ দর্শকই হচ্ছে মাই বাপ। আমরা যে আজকে এই অবস্থানে আছি পরিচালক হিসেবে, এটার সমস্ত ক্রেডিট প্রথমে সৃষ্টিকর্তা, বাবা মার অবশ্যই অবদান আছে সবচেয়ে বেশি, তারপরেই যদি অবদানের কথা বলি সেটা সব দর্শকদের। গল্প শেয়ার করব না, আমি গল্পের একটা লাইন বলতে পারি। লাইনটা হচ্ছে এরকম যে আমরা রবিনহুডের গল্প অনেক শুনেছি, ছোটোবেলায় পড়েছিও, যে রবিনহুড এরকম একটা ক্যারেক্টার ছিল যে এক প্রকার দস্যু ছিল, কিন্তু সে কি করত, যারা ধনী ব্যক্তি ছিলেন তাদের কাছ থেকে টাকা লুট করে গরিবদের মাঝে বা বঞ্চিতদের মাঝে বিলিয়ে দিতেন। তো এটাও ওই টাইপের একটা আধুনিক রবিনহুডের গল্প আর কি, যেখানে একটা নায়ক একটা নায়িকা থাকে যারা হয়তো একটা সময় বঞ্চিত ছিল, বঞ্চনার দুঃখ কষ্ট বা অনুভূতিটা তারা জানে। তো সুতরাং তারা এই ডিসিশনটা নেয় যে ঠিক আছে, আমরাও এরকম কাজ করব। যারা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না প্রপারলি, যারা গরিবদের লুট করছে বিভিন্নভাবে, চুরি চামারি বিভিন্নভাবে, তো ওগুলো ওই ধরনের যারা ব্যক্তিত্ব আছেন, যে ধরনের, ওদের কাছ থেকে যে কোনো উপায়ই হোক, ছলে বলে কৌশলে টাকা নিয়ে এটা গরিবদের মাঝে বিতরণ করা, এই প্যাটার্নের একটা গল্প। কিন্তু এটার মধ্যে এই গল্পটা শুনতে সিরিয়াস লাগছে, হ্যাঁ, গল্পের ওয়ান লাইনারটা খুব সিরিয়াস একটা ইস্যু নিয়েই, কিন্তু পুরোটাই কমেডি প্যাটার্ন। তো সুতরাং মানুষ হাস্যরসের মাঝে এই ব্যাপারগুলো পেয়ে যাবে। তুমি যেখানে আমি সেখানে। জিনিসটা হচ্ছে যে যদি প্রশ্ন করা হয় যে উপস্থাপনা মানে বেশি ভালো লাগে না পরিচালনা, তো এটা হয় কি, যে ছোটো বাচ্চাদেরকে একটা বিপদে ফেলায় মানুষজন। হ্যাঁ, যখন বাচ্চারা ছোট থাকে তাদেরকে জিজ্ঞেস করে, বাবু এদিকে আসো, বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? তো এই ব্যাপারটাও অনেকটা এরকম। তো আমার কাছে যেহেতু আমি উপস্থাপক, আমার পথ চলা শুরু ডিরেক্টর হিসেবে, মানে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিন্তু আমার ফেম যাই বলি না কেন, সেটা কিন্তু উপস্থাপক হিসেবে। তো উপস্থাপক যদি আমার মা হয়ে থাকে, তাহলে পরিচালনা হচ্ছে আমার বাবা। তো দুটো সত্তাকেই আমি এনজয় করি। বাট হ্যাঁ, ডেফিনেটলি একজন উপস্থাপক দেবাশিস বিশ্বাসকে মানুষ যেহেতু বেশি চেনে, বেশি ভালোবাসে, তো ওটার প্রতি একটু দুর্বলতা একটু বেশি। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটা নিয়ে প্রশ্নটা, সেটা হচ্ছে যে যেটাই আমরা করবো না, যদি একটু বুঝে শুনে করি। কারণ কি, সোশ্যাল মিডিয়াটা এরকম একটা জায়গা যেটা সাথে সবাই, পুরো ওয়ার্ল্ড কানেক্টেড, প্রত্যেকটা মানুষ কিন্তু কম বেশি আমরা কানেক্টেড। তো সুতরাং এটার যেমন গুড ইম্প্যাক্ট আছে, আমি যদি একটা রং ইনফরমেশন বা একটা ব্যাড মেসেজ দেই, বা যেটা একটা মেসেজ এমন দিলাম যেটা সমাজে একটা বিরূপ প্রভাব
তৈরি করলো বা বিরূপ প্রভাব পড়লো, তো ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করা উচিত। আমার কথা হচ্ছে যে যেহেতু আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি, ইউজের ক্ষেত্রটা যেহেতু এত বড়, ইউজটাও যেন সুন্দর বা সঠিকভাবে হয়। এটা হচ্ছে একটা বোকামি কেন? একটা ছেলে যা তা করে বেড়াচ্ছে বা একটা মেয়ে যা তা করে বেড়াচ্ছেন, তো এটা কিছুদিনের জন্য সাময়িক। আর একটা নির্দিষ্ট শ্রেণীর, এখানেও তো দর্শক আছে, আমরা তো এটা দেখি মানে তো আমরা দেখি, তাই না? তার মানে আমরাও দর্শক। তো সেই জায়গার থেকে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক, আমি কিন্তু দেখি না, আসলে আমি স্ক্রল করে চলে যাই, কারণ ওগুলো রুচিতে আমার বাধে। যারা ওই রুচি সম্পন্ন লোক, এটার সংখ্যা খুব কম, তারাই হয়তো এই ব্যাপারগুলো দেখেন। তবে এগুলো আমার মনে হয় যদি কর্তৃপক্ষ মানে গভর্নমেন্ট যদি এটা শক্ত হাতে হ্যান্ডেল করেন, কারণ কি যদি সিনেমাতে সেন্সরশিপ থাকে, আজকাল নাটকের ক্ষেত্রেও কিছু কিছু নাটক হয়তো এরকম হয়েছে যেগুলো সেন্সর হওয়া উচিত, হ্যাঁ, ওই যে বললাম সমাজে বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব, এইসব ক্ষেত্রে আমার মনে হয় একটা সেন্সরের একটা সূক্ষ্ম একটা কাঁচি থাকা উচিত, এটা আমার মনে হয়। এখনের চ্যালেঞ্জেসগুলো একটু আরামদায়ক চ্যালেঞ্জেস আর কি। আরামদায়ক বললে যেমন যখন নতুন ছিলাম, চ্যালেঞ্জটা তখন বেশি ছিল যে এই আর্টিস্টকে নিয়েছি, এনাকে আমি হ্যান্ডেল করতে পারবো কি না, এই আর্টিস্টের মুড কীরকম, বা উনি তো ভালো অভিনেতা, আমি কি ওনাকে নিয়ে কাজ করতে পারবো কি না, উনি তো পারবেন, আমি পারবো কি না। আর এখনের যে জিনিসটা হচ্ছে যে এখন যেহেতু ম্যাচিউরড হয়ে গেছি, এতগুলো কাজ করেছি, এখন বড় বড় আর্টিস্টদের নিয়ে কাজ করতে ভালো লাগার বিষয়টা বেশি, রাদার দ্যান শঙ্কা, পারবো কি পারবো না। এখন আমি জানি আমি পারবো এবং আমি খুব আরাম পাই তাদের সাথে কাজ করতে পারি। পাশাপাশি যেহেতু হয়তো সৃষ্টিকর্তার অশেষ কৃপা, হালকা পাতলা যেহেতু নামও আছে, তো সেই ক্ষেত্রে আর্টিস্টরাই আছেন। আগে যেটা হতো না যে দাদা আপনার ছবিতে কাজ করবই, আমাকে নেন না কেন আপনি, এই ব্যাপারগুলো এখন আমি এনজয় করি। কারণ এখন ওনারাই আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে পরের ছবিতে কিন্তু নিতেই হবে আমাকে, সেটা বড় আর্টিস্ট হোক, বড় বলতে সিনিয়র কিংবা জুনিয়র, সবার ক্ষেত্রেই এটা হয়। তো এটা আমি এনজয় করি, চ্যালেঞ্জেস কিছু নাই এখন। হ্যাঁ, ডেফিনেটলি ভাবায়, কারণ কিছু ইনফ্যাক্ট আমাদের যে ইন্ডাস্ট্রি, আমরা তো আসলে আমরা যে ওই যে ছোটো পর্দা বড় পর্দা, এটা তো হয়তো এই মিথটা এখন ভেঙে গেছে, কিন্তু আমি কোনো দিনই এই মিথে বিশ্বাসীই ছিলাম না। আমার কাছে পর্দা সমান, আর্টিস্ট সবাই টেকনিশিয়ান, তো সবাই যেহেতু একটা ছায়াতলের মানুষ আমরা, তো আমাদের সবারই যদি কাজ কমে যায়, আমার যদি একটা কাজ কমে যায়, আরেকজনের যেরকম দুঃখ হয়, ওর কাজটা কমে গেলে আমার দুঃখ হয়। কারণ দিন শেষে ইন্ডাস্ট্রি একসাথেই পথ চলতে হয়, সবাইকেই সবার প্রয়োজন। তো সেই জায়গার থেকে তো একটু ভাবায়, বাট হয় কি, যদি হয় না প্রকৃতির নিয়ম, তো সাগরেও তো জোয়ার ভাটা থাকেই, তো হয়তো এখন ভাটা চলছে, আবার জোয়ার আসবে, আশাবাদী আমি। যারা দেখছেন তারাই আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রাণের, অর্থাৎ দর্শক যারা আছেন, এবং সারা জীবন আপনারাই আমাকে ভালোবেসেছেন। তো যতদিন কাজ করছি এবং কাজের পরেও যখন কাজ ছেড়ে দেব, আজীবন আপনাদের কাছ থেকে শুধু এতটুকুন চাই, যেভাবে ভালোবেসেছেন সেভাবেই আজীবন ভালোবাসবেন।